আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমেই বলে নেই যে আমি যে টাইপের ভিডিওগুলো করি সেটি হচ্ছে রিঅ্যাকশন ভিডিও। আর আপনারা জানেন যে রিঅ্যাকশন ভিডিওতে বিনোদনধর্মী ভিডিওগুলো করতে খুবই ভালো লাগে এবং মজা লাগে, এবং বিনোদনধর্মী ভিডিওগুলো সবাই উপভোগ করেন। তো আসলে মাঝে মধ্যে আমাদের সামনে কিছু ভিডিও চলে আসে যেগুলো আমি মনে করি যে এই ধরনের ভিডিওগুলোকে আমাদের প্রমোট করা উচিত, কারণ এই ধরনের ভিডিওগুলো ব্যাপক মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। তো আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেটা বাংলা ভিশন চ্যানেলের একটি ভিডিও ছিল। আর এই ভিডিওটি মূলত ডয়েচে ওয়েলে যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও, কিন্তু বাংলা ভিশন সেটা প্রকাশ করেছিল। তো সেই ভিডিও আমি থাম্বনেইলে দিয়েছিলাম যে অবৈধ পথে ইউরোপ যাওয়ার আগে এই ভিডিওটি দেখুন, এইরকম ভিডিওটি করেছিলাম। তো সেই ভিডিওটি রিঅ্যাকশন করার পরে আসলে আরেকটি ভিডিও আমার সামনে চলে এসেছে। আমি এই ভিডিওটি দেখার পরে ভাবতেছি যে আসলে এই ভিডিওটি আমার রিঅ্যাকশন করার প্রয়োজন। এই ভিডিওটিও আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আসলে তাদেরও দেখা প্রয়োজন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ যে কোনোভাবেই অনেক মানুষ আছেন। যদি আমি বলি যে আমাদের সিলেটেরও অনেক ভাই আছেন যারা আসলে যে কোনোভাবে ইউরোপে যেতে চান। সবারই একটি ইচ্ছা থাকে যে ইউরোপে যাওয়ার জন্য। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে অনেকেই আছেন যে যেভাবে পারেন, দালালের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, সেখানে তাদের মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করেন এবং সেখানে গিয়ে অনেক বিপদে পড়েন এবং লাখ লাখ টাকা এবং জীবন সব কিছুই আসলে সেখানে নষ্ট করেন এবং তার পরিবারকেও অনেক ঝুঁকির মধ্যে ফেলে দেন। তো আসলে এটা আমাদের আশেপাশেই এরকম অনেক ঘটনা ঘটে। আর অনেক সচেতনতা করার পরেও কিন্তু আসলে এই ধরনের আমরা প্রতিনিয়তই এই ধরনের সংবাদ দেখি এবং অনেকেই অনেক সচেতনতার জন্য অনেক কাজ করেছেন, যদিও কিছুটা কাজে এসেছে, কিন্তু আসলে পুরোপুরি কাজে এখনো আসে নাই। এখনো অবৈধ পথে প্রচুর মানুষ বিদেশে যাওয়ার চেষ্টা করেন, অনেকেই যেতে পারেন, অনেকেই অনেকভাবে তাদের জীবন বিপন্ন হয়ে যায়। কেউ সমুদ্রে ডুবে মারা যান, কেউ গহীন জঙ্গলে মারা যান, আবার কেউ লিবিয়াতে বন্দি থাকেন। তো এরকম অনেক ঘটনা আমরা ইতিপূর্বে কিন্তু দেখে ফেলেছি। তো আজকে আমার সামনে আরেকটি ভিডিও চলে এসেছে, আর সেই ভিডিওটাকে আমি রিঅ্যাকশন করবো। তো সেই ভিডিওটি হচ্ছে আমাদের যে বাংলা ভিশন টেলিভিশন চ্যানেল আছে, তো সেই টেলিভিশন চ্যানেল একটি অনুসন্ধানীমূলক রিপোর্ট করেছে। ভিডিওটি মোটামুটি অনেক দীর্ঘ একটি ভিডিও। তো আমি অনুরোধ করবো যারা আসলে বিদেশ যাওয়ার জন্য ভাবছেন বা চিন্তা করতেছেন, বিশেষ করে যারা অবৈধ পথে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তারা আমি মনে করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখলে অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর বাংলা ভিশন চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ, তারা আসলে এই বিষয়টি নিয়ে কাজ করতেছে। তো যেহেতু আসলে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, আসলে এই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ মানুষ দেখতে চান না বা দেখেন না। তাছাড়া টেলিভিশন চ্যানেলগুলো আছে যে তারা আসলে সবসময় বিনোদন নিয়ে এবং দর্শক যেগুলো বেশি পছন্দ করেন, যেগুলো দেখেন, এইসব বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে। আর এইসব বিষয়কে আসলে তেমন একটা সামনে কেউ আনে না। আমি দেখেছি এইসব বিষয়গুলো নিয়ে আসলে যে জার্মানির টেলিভিশন চ্যানেল আছে ডয়েচে ওয়েলে, তো ডয়েচে ওয়েলে অনেক কাজ করে এইসব ভিডিও নিয়ে। তো আসলে আমি অনেক কথা বলে ফেলেছি। আর আজকের ভিডিও টাইটেলটি হচ্ছে ইতালির নাম করে লিবিয়ায় জিম্মি নির্যাতন, লাখ লাখ টাকা মুক্তিপণ। তো এখানে আসলে অনেকগুলো বিষয় এখানে এসেছে, সত্য অনেকগুলো বিষয় এখানে বাংলা ভিশন চ্যানেল তুলে ধরেছে। কিছু করুণ ঘটনা আছে, সেগুলো আমরা দেখব। তো আমি মনে করি আর কথা না বাড়িয়ে, আমি আর কোনো ভূমিকা না দিয়ে, আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভিডিওতে কিছু ভূমিকা দিতেই হয়। তো
তো সেই সূত্র ধরে আমি আসলে কিছু কথা বলেছি। তো আমি মনে করতেছি যে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে রিয়াকশন ভিডিওটি আছে, তো আমরা সেই ভিডিওটি দেখা শুরু করি। আর আমরা আসলে দেখি যে বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, তো সেই ঘটনাগুলো আমরা দেখি। আর একটি কথা বলবো যে সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনার আশেপাশে কেউ যদি অবৈধ পথে কোনো দেশে যেতে চান, তো অবশ্যই তাকে বারণ করবেন, তাকে নিষেধ করবেন, প্রয়োজনে এইসব ভিডিওগুলো তাদের সামনে তুলে ধরবেন। আর আজকের ভিডিও টাইটেলটি আমি আবারও বলতেছি, সেটি হচ্ছে ইতালির নাম করে লিবিয়ায় জিম্মি নির্যাতন, লাখ লাখ টাকা মুক্তিপণ। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। গেম, মাফিয়া, দালাল, এই শব্দগুলো শুনলে অনেকের ভাবনায় আসবে হলিউড বলিউডের কোনো সিনেমার গল্প, কিন্তু না, এই শব্দ তিনটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শরীয়তপুরের বেশিরভাগ মানুষ। সদর উপজেলার বাহেরচর গ্রামের যুবক আরিফ হোসেন ইতালিতে গিয়ে নিজের এবং পরিবারের ভাগ্য বদলের আশায় ৮ লাখ টাকা তুলে দিয়েছিলেন পাশের গ্রামের দালাল খোকনের হাতে। পরিবার গ্রাম থেকে দালালকে টাকা দেওয়ার পরই দুঃস্বপ্ন নেমে আসে আগে থেকেই লিবিয়া থাকা আরিফের জীবনে। কথিত গেমের মাধ্যমে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপে পাঠানোর নাম করে তাকে বিক্রি করে দেওয়া হয় মাফিয়া চক্রের কাছে। এরপরই পরিবারের কাছ থেকে টাকা হাতানোর আশায় আরিফের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। ইউরোপে যাওয়া দূরে থাক, জীবন বাঁচানো নিয়ে শঙ্কায় পড়ে যান ২৮ পেরোনো এই যুবক। ওরা আমাদের পরে বিক্রি করে দিছে। পরে বিক্রি করে দেওয়ার পর ফোন দিছি, ওখানে যাওয়ার পর আর আমার অনেক মারধর করছে, আমাদের সাথে যারা ছিল সবারই মারধর করছে, মানে টানায়া অনেক পিটায়। পরে আমার নাম্বার দিন নাম্বার আমার কাছে, আমাদের তো ফ্যামিলিতে কিছু নাই, তা আমরা টাকা পাবো এত টাকা পিটাইছে। তারপর আপনার মানে ইচ্ছা মতো লাগতেছে, তারপর টানায়া, তারপর পিঠ ভাজা অনেক পিটাইছে, দাগও আছে। কোনো খাবার টাবার দিত না ওইখানে, পানি অল্প একটু বানিয়ে দিত মানে একদিনে, আবার একদিন পর 2 দিন পর বানিয়ে দিত, কিছু দিত না। তারপর আমাদের 2-3 টাকার পিস্তল ঢাকা রাখতো সব সময়, আবার পিস্তল দিয়ে পিঠাইতো, পিস্তল আবার মাঝে মাঝে ওরা গুলি করতো, পিস্তল আওয়াজ শোনাইতো, ওইখানে আবার গুলি করতো। ফুল ইয়ে আছে সাইড একটা ছিল, ওটা বাসায় গুলি করতো, দেখতো কিন্তু গুলি করবো। আবার আমাদের সাইডে কয়েকজন ছিল, ওদের আবার মানে এক একজনের দেখায় ওরা আবার অনেকদিন আগে ধরে আনছে, টাকা দিতে পারে না, ওদের পায়ে আবার গুলি করতো। এদিকে নির্যাতনের ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মাফিয়ারা দাবি করে আরো 10 লাখ টাকা, না দিলে মেরে ফেলা হবে আরিফকে। ছেলেকে বাঁচাতে পাগলের মতো ছুটাছুটি করেছেন বাবা মা ভাই বোন। গ্রামের 25 থেকে 30 জন মানুষ ৮ লাখ টাকা দেওয়ার পরে আরো 10 লাখ টাকা দাবি করেছে। বুঝতেই পারছেন, আমি গত বছরখানেক আগে একটি সংবাদ দেখেছিলাম, সেখানে প্রথমে ৮ লাখ টাকার রিফর্ম চুক্তি ছিল, তারপরে সেটা দিতে 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 প্রায় 30 লাখ টাকা তার পরিবার দেওয়ার পরে কিন্তু ছেলেটিকে মেরে ফেলেছিল। মানে এমন পরিস্থিতি করেছিল, সে লিবিয়াতেই বন্দি অবস্থায় মারা গিয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এগিয়ে আসেন প্রতিবেশীর এই বিপদে, টাকা দিয়ে সহযোগিতা করেন তাদের পরিবারকে। তারপরও পর্যাপ্ত অর্থ জোগাড় না হওয়ায় বসত বাড়ির জমি বিক্রি করতে হয় কৃষক ইমাম হোসেনকে। যেদিন মাস সেদিন বললো যে টাকা ৮ লক্ষ টাকা দিত, বাবা আমরা টাকা ব্যাংক আমার কোনো মারিও টাকা দিতে পারবো না। তখন গেল একদিন, এই এরপর দিন আবার 3টা বাজে মাইক শুরু করে রাইতে, 3টে পরে মাইক করা শুরু করে, আবার গেল একদিন আমাকে টাকা পাইবে, আমি টাকা দিন করতো। তখন এই তেল 2 দিন, এরকম কত 4-5 দিন গেল গা। তখন দি পোলা গা পা আমার কি শেষ করে নেবেন আমায়, আমি আর বাঁচব না। তখন যখন গড় দিয়ে স্বীকৃতি হয়, তখন আর সহ্য করতে পারি নেই আর এই বছর তখন টাকাটা আরে এবার তো নাচিতে তখন টাকাটা দিয়ে দিছি। তখন এলাকায় মাসে হইনা, তখন যে যা পারছে এই 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা উঠে দিছি, 1 লক্ষ টাকা মাটিয়ে দিলাম, আর 2 লাখ টাকা রাখছিলাম আমার আনার জন্য, ঠিক আছে 10 লক্ষ। বাবা পাগল হয়ে গেছিলাম, মানুষের দেখছে, মানুষের দেখে এই টাকা, এই যে মানুষের সবাই টাকা দিছে এই তেল এলাকার, আমাকে চিক করে পাকুর দেখে, আর এই দালাল যে দালালে নিয়ে দিচ্ছে, এর বাড়িতে গিয়ে ওয়ালের লাগে মাথা টাকায় মাথা পড়ে এলাইছি আমি, আমার বড় ছেলে, এরপরে যে আমার স্বামী, আমার মেয়ে, আমরা এই মায়ের স্বামীকে কাগজে দেখে টাকা দিয়েছে। তারপর ওর বাড়িতে আমরা গেছিলাম, যাই ওর বাবা মায়ের কইছি কাকা যেইভাবে পারেন আমার পুত্রে আনতে কন অবশ্যই থেকে রে, আর ওই 2 লাখ টাকা আপনাকে ধরে জমা ওই টাকাটা দিতে কোন, হ্যাঁ ও দেয় নাই।
ঘটনা এখানেই শেষ না। লিবিয়া ভিত্তিক ওই মাফিয়া চক্রের বাংলাদেশি এজেন্ট মুক্তিপণের অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ব্যবহার করে এক ভয়ঙ্কর পদ্ধতি। এলাকা থেকে প্রায় অর্ধশত মাইল দূরে ঢাকা মাওয়া হাইওয়েতে মুন্সিগঞ্জ জেলার নিমতলী এলাকায় সড়কের উপর টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। সেই সাথে ফোনে বলে দেয় একটি কোড নাম্বার। কোনো এক ব্যক্তি এসে এই কোড নাম্বারটি বললে তার কাছে টাকার ব্যাগ দিয়ে দিতে হবে, তাও আবার নিয়ে যেতে হবে আরিফের বড় বোনকেই। কোনো পুরুষ গেলে তাকে মেরে ফেলবে এমন হুমকি ছিল। ভাইকে বাঁচাতে 7 মাসের প্রেগনেন্ট বোন টাকার ব্যাগ নিয়ে চলে যান ভয়ঙ্কর হাইওয়ে নিমতলীতে। রাত্রে 3টা-4টার দিক দিয়ে আবার আমার ফোন দিছে। ফোন দিয়া কইতাছে তুই কি ঘুমাইতাছিস নি, মানে মেসেজ করছে। আমি কইছি না বাবা আমি ঘুমাই না। পরে কয়েকদিন না ঘুমায় থাকো তাহলে তোর বাইরে যে কি আর দেখ। পরে আমার সব দেখাইছে, ওই যে মাফিয়ারা ওই জায়গায় মাফিয়ারা দেয় ওরা মানে পিটাইতেছে, রড গরম করতেছে আগুনে হাতে হ্যাঁ, আর ইয়া দিয়ে পিডা আর লবণের পানি না হে পানি গায়ে ডালার ওই সিক্কো দিতেছে যে আপু আমার বাসায় নেও, আপু আমার বুক জাজরা হয়ে গেছে, আমার নিয়ে যাও। পরে আমি যাই জিজ্ঞেস করছি আমাদের কোর্ট কত 21 পরে পরে কইতেছে যে 4.5 এই কথা বলছে। পরে আমি করছি তাহলে আমার বাইরে একটু ছাড়াইতে পরে শুধু আতুস খাইছে। প্রায় 4 মাস মাফিয়াদের কাছে বন্দী থাকার পর গত অক্টোবরের 21 তারিখে দেশে ফেরেন আরিফ। ভয়ঙ্কর ওই মাফিয়া চক্রে যে বাংলাদেশিরাও আছে তার অকাট্য প্রমাণ হাতে নাতে পেয়ে যান দেশে ফেরার পথেই। দুবাই ট্রানজিটে বিমান পরিবর্তন করার পর দ্বিতীয় বিমানে এমন দুজনের সাথে দেখা হয়ে যায় যারা লিবিয়াতে আটক অবস্থায় তাকে মারধর করেছে। বিষয়টি তখনই দেশে জানালে আরিফের স্বজনরা বিমানবন্দর থানায় অভিযোগ করেন, কিন্তু পুলিশ ঢাকা এয়ারপোর্ট থেকে সেই মাফিয়া চক্রের দুজনকে আটক করতে ব্যর্থ হয়। সব মিলিয়ে প্রায় 29 লাখ টাকা খরচের পর কেবল জীবন নিয়ে মা বাবার কাছে ফিরতে পেরেছেন। তবে লোমহর্ষক সেই নির্যাতনের কথা কোনোভাবেই ভুলতে পারছেন না আরিফ, যা হয়তো তাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। আমাকে লাগে অনেকজন সবাই মারধর করছে, মানে বাইন্দা স্যার পিঠে বাসায় পিঠাইতো লাগতেই বাড়াইতো স্যার। নাকি বাঙালি না বিদেশি? স্যার বাঙালিও ছিল বিদেশিরাও ছিল। 2 দিন পর আবার আমার ওই টাকা দেওয়ার জন্য বলছে 10 লাখ টাকা, ইলেকট্রিকটা 18 লাখ টাকা। তা আমার বলছে এলাকায় তখন আবার আমার অনেক মারতো, প্রচুর মারতো। শিক্ষিত যুবক কিভাবে পা দিয়েছিলেন দালালের ভয়ঙ্কর ফাঁদে? অনুসন্ধান করতে গিয়ে জানা যায় আরিফ বৈধভাবেই লিবিয়াতে ছিলেন। সে দেশে আয় কম হওয়ায় সিদ্ধান্ত নেন বাংলাদেশে ফিরে আসার। আর তখনই পাশের গ্রামের দালাল খোকন যোগাযোগ করেন আরিফের পরিবারের সাথে। বলেন দেশে আসতে হবে না, টাকা দিলে লিবিয়া থেকেই তাকে ইতালি পাঠাবেন। এই দালালের শ্যালক আবু সিদ্দিক, যিনি ইতালি থাকেন, তার মাধ্যমেই আরিফকে নেওয়ার আশ্বাস দেন। এই আবু সিদ্দিকও মাফিয়া দলের একজন। আমি যখন লিবিয়াতে গেছি বৈধভাবে, আমি ওখানে কাজ করতেছি, কাজ করতেছি পর মানে দেশের দিকে অবস্থা ভালো না, আমি আবার চলে আসবো। পরে এমন আমাদের যে ফুফা আছে খোকন মোল্লা, সে মানে আমার বাবার কাছে বললো কি শুনছে, সে বলছে আশা লাগবে না, আমার শালাই তো লোক না। সে বলছে এখানে তো মাফিয়া টাইপের ধরে তাহলে সমস্যা। সে বলছে যে মাফিয়া টাইপে ওগুলো সব লিঙ্ক আছে, মাফিয়া টাইপে ধরলে এটা সারা আনতে পারবো, সবগুলো আছে ইটালি থেকে ওখানে ই করে। পরে আমার সাথে স্যার 8 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, লিবিয়া থেকে ইটালি নেবে। যখন আমার টাকা দিয়েছি আমাদের কয়েকদিন পরে আবার ওই কোস্টগার্ডটা ধরছে। কোস্টগার্ডটা ধরার পর ওখানে আবার স্যার 2 লাখ টাকা করে মানে ছাড়াইতে লাগে। কোস্টগার্ড বাঙালি দিলেই ওই দালাল দিলেই ছাড়ান যায়, কিন্তু আমার তো টাকা স্যার দিয়ে দিছি, কিন্তু আমাদের ছাড়াই নেই। 45-50 জন ছিল, ওদেরকে কয়েকজন ছাড়া আনছে যারা টাকা দিছে। তা আমার ফ্যামিলি ওরা আমার কোনো খোঁজখবর না পায়া যোগাযোগ করার পর ওই আবু সিদ্দিক যে আছে ওরে বললো। আবু সিদ্দিক বলছে যে আমার কাছে টাকা যা আছে টাকা তো সমস্যা নাই, আর মাফিয়া টাইপে ওরা কিছু করতে পারবো না। আমি মাফিয়া ওগুলো আমার কথাবার্তা হয়েছে, আমার লগে লিঙ্ক আছে, ওরে ছাড়াই দেবো। আর যদি দালালরা বেশি কিছু করে তাও খবর আছে। আমার বক্তব্য যে আবু সিদ্দিক আছে, খোকন মোল্লা আছে, তারাই তেমন মানে দালাল। ওরা নিজেরা স্বীকার করছে যে আমার এই দেশে আমি নিজে মাফিয়াকে ই করছি, তোর কোনো মাফিয়া ধরতে পারবো না, ধরলে আমি রিক্স। এটা আমার আবু সিদ্দিক বলছে। আবু সিদ্দিক বললে আমার নিচ্ছে। এখন আমি চাই এটা সুস্থ, ওরা যে আমার এত ই করলো, আমি মার খেলাম, টাকা পয়সা ই করছে, যে এটা সুস্থ একটা বিচার হোক, এটা আমি চাই। আবু
সিদ্দিক ইতালি থাকায় তার নাগাল পাওয়া যায়নি। তবে অপর অভিযুক্ত খোকন মোল্লা ভিকটিম আরিফের দুরবস্থার দায় নিজের উপর নিতে নারাজ। এমনকি তিনি কোনো দালালি করেন না বলেও দাবি করেন। আমি একজন ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাই, ভাত খাই, আমি কোনো দালালি ফালালির ভিতরে নাই। মানুষজন দেওয়ান এর পোলা লিবিয়া নিছে, আর আপন মাইয়ার দেওরে, আর মাইয়ার দেওরে নিছে নিয়ে লিবিয়াতে ফালাই দিছে। পরে হয় খাইতে লইতে পারে না, কোনো জায়গায় থাকতে পারে না। পরে আমার দূর সম্পর্কের আত্মীয় সে আমার বাসায় আইছে, আওয়ার পরে আমারে কইতেছে, ভাই আমার পোলাটা কয়দিন ধরে না খাই আছে, রুমের তো বাইক করে দিয়েছে, কোথায় যাইবো? তো আপনার শালায় তো লিবিয়া আছিল অনেক বছর, ওই তখন ইটালিতে চলে গেছে গা, তো ওর কি বন্ধু বান্ধব নাই দুই একজন, হেলে ওর একটু হেল্প করেন। পরে আমি ওরা জাস্ট হেল্প করছি। দেন আমার শালারে ফোন দিয়েছি ইটালিতে, অবশ্যই দেখ তুমি তো ইটালিতে লিবিয়া দিয়া পার হয়েছো, তুমি তো লিবিয়া আসিলা অনেকদিন, তুমি তো জানো তোমার অনেক বন্ধু বান্ধব দুই একজন আছে, কয়েকা এমন অনুসন্ধানের পোলাটা আর পুত্রায় নিছে, নেওয়ার পরে ওরে ফালাই দিছে, ওরা অন্য সেটা নিতেছে না, এখন না খায় থাকতেছে, এখন আরে তোমার বন্ধু বান্ধব থাকলে ওর একটু হেল্প করো, জাস্ট এটুকুই আমি জানি। ওরে হেল্প করছে ওইভাবে, হ্যাগর লগে হারা দালালের লগে মারফতে কথাবার্তি কইয়া হারা গেম দেওয়াইছে। আমি তো এটা রিং, আমি তো দালাল না। কেবল টাকার লোভে দালাল চক্র আরিফের মতো আরো অনেককেই তুলে দেন মাফিয়াদের হাতে, যারা মাথায় বন্দুক ঠেকিয়ে দিনরাত চালায় অমানবিক নির্যাতনের সেসব ভিডিও পাঠায় পরিবারের কাছে। তারপরই চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এমন ঘটনার শিকার শরীয়তপুরে আছে ঘরে ঘরে। অনেকেই ভয়ে মুখ খোলেন না তাদের ছেলে বা ভাইকে জীবিত ফিরে পাওয়ার আশায়। এ তো গেল এক আরিফের গল্প, যে কিনা দীর্ঘ 4 মাস নির্যাতনের শিকার হয়ে অবশেষে 28 লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাংলাদেশে বাবা মায়ের কোলে ফিরে এসেছে। আরিফের মতো অনেকেই এই অঞ্চলে এখনো নিখোঁজ রয়েছে। সেসব পরিবারদের 8 লাখ টাকা জায়গা 28 লাখ টাকা, তারপরে কিন্তু অনেক নির্যাতন সহ্য করে ইতালিতে যেতে পারেন নাই, ফিরে আসতে হয়েছে বাংলাদেশে। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, টাকাও গেছে, লিবিয়াতে অবৈধভাবে ছিলেন সেটাও গেছে, মাঝখানে অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে, বুঝতেই পারতেছেন। অতএব অবৈধভাবে অবৈধ পথে যাওয়ার আগে খুবই চিন্তা ভাবনা করে রওনা দিবেন, কারণ এই পথে পদে পদে বাধা। কবে ফিরবে তার প্রিয় স্বজন, প্রিয় ভাই, সেই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? 3.5 মাস অমানবিক নির্যাতন আর পরিবারকে নিঃস্ব করে ফেরা আরিফকে তাও ভাগ্যবানী বলতে হবে, কারণ তার পাশের গ্রামেরই 18 জন ইতালি যেতে গিয়ে লিবিয়ায় নিখোঁজ রয়েছে প্রায় 9 মাস। বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানেন না স্বজনরা। ছেলেকে ফিরে পেতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো, কিন্তু মাসের পর মাস গেলেও এর কোনো সুরাহা পাননি তারা। লাখ লাখ টাকা নিয়ে এই দালাল চক্র দিয়েছেন গা ঢাকা। আমাদের টিম দেখা মাত্রই হু হু করে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা। আমার কইতে কি মা, আমার কইতে গেমের করে নি তার মা মানে দিও, এর আগে কইছে মোর 1500 টাকা দিও, হ্যাঁ সে 1500 টাকা গেম কইলো রং মানে যে না যাইবা কিনা, কয় কি আমার 1000 টাকা দাও মা, আমি তো আমার মোবাইল টাকা নগদ কথা কইতে নিও না, হ্যাঁ সে 1100 টাকা দিয়া দিছি নগদ, আমার বাড়ি ভাড়া পুরো টাকা ছাড়ে। এই আমার কথা কইতে বাবা, আমার লাগে আর কথা কইছি রাত 3টা বাজে গাড়ি বুঝে দিয়ে গেছে, মোবাইল আছে তো রয়ে গেছে, হাতের মোবাইল গুলো রয়ে গেছে, গাড়িতে ডাকে ডাকে উড়েছে। 5 মাস পর্যন্ত আমার বাইরে নিখোঁজ আছে, আজ 8 মাস কোনো খোঁজ খবর পাই না। অনেক ছোট, অনেক আদর করে পালতাম ছোটবেলাতে, আজকে কত মাস হয়েছে আমার সত্যটাই ডাক দিত মিয়া ভাই কইয়া, এই মাফিয়া দালালের মতন চক্কর করে যে কই নাই কেটেছে, আজকে আমার কোনো খোঁজ খবর পাই না।
দালালি বলে আজকে কালকে সামনের মাসে এরকম করতে যাচ্ছে 8 মাস শেষ করে দিয়েছে, কোন জেলাতে কোন জায়গা বাকি যায়নি, যে কোন জেলায় কোন জায়গার কোনো খোঁজ খবর পাই না। কন্ট্রাক্ট ছিল আপনার রাশেদ টুনু, ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকা, ওনার সাথে কন্ট্রাক্ট ছিল প্রতি মাসে 12 লাখ টাকা। এমন ঘটনা এই এলাকায় নতুন নয়, প্রতিনিয়তই ঘটে থাকেন। অন্যান্য গ্রামে অনেক আছে, মানে আঙ্গির ইউনিয়নে মোট 24 জন ছিল, তো আমাদের এলাকায় একজন আছে, আর বাকিটা অন্যান্য গ্রামে আছে। তো তারা সব নিখোঁজ, মানে তারা চুন্নুর মাধ্যমে সবাই মানে লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য সবাই টাকা জমা দিছে, কিন্তু তারপরে সবার সাথে আর কি গেম দেওয়ার কথা বলার পরে আর কি সবার সাথে মানে কন্ট্যাক্ট বন্ধ করে রাখছে। জীবনের ঝুঁকি থাকার পরও শরীয়তপুরের বাসিন্দারা এই অবৈধ পথ বেছে নেন। ভয়ঙ্কর এই পথই বা তারা কেন বেছে নেন সে বিষয়ে কথা হয় স্থানীয় গণমাধ্যম কর্মী শহীদুজ্জামান খানের সাথে। অতি সম্প্রতি বাংলাদেশের কিছু অসাধু লোকজন এবং লিবিয়ার কিছু লোকজন মিলে একটি বড় মাফিয়া চক্র গড়ে উঠেছে। তারা এখন লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময়ে ওই বাংলাদেশি লোকজনদেরকে তারা জিম্মি করে মারপিট করে টাকা আদায় করে অনেককে মেরে ফেলে, অনেকের এবং বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে। এটা হলো সবচেয়ে বেশি হতাশার বিষয়। এই কাজে অবশ্যই স্থানীয় লোকজন জড়িত আছে, কিন্তু যারা জড়িত আছে তারা কেউ থাকে ইউরোপে, কেউ থাকে ইতালিতে, আবার কেউ থাকে লিবিয়ায়। কিন্তু প্রশাসনের কাছে বারবার কিন্তু মানুষ ধর্ণা ধরছে, কিন্তু তাদের মূল শিকড়ে এখন পর্যন্ত কেউ আঁচড় লাগাতে পারেনি। এই কারণে এই ব্যবসাটা কিন্তু এখন অনেক বেশি রমরমা এবং সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি প্রতারিত হচ্ছে। আপনি শুধু এই যে আমরা যে এলাকাটায় আছি, শুধু শরীয়তপুর সদর উপজেলাতেই এই মুহূর্তে 50 জনের বেশি নিখোঁজ আছে এবং অন্তত 10 জন আছে যারা অতি সম্প্রতি 2-3 মাসের মধ্যে তারা নির্যাতন সহ্য করে তাদের ভিটে মাটি সবকিছু বিক্রি করে নিঃস্ব হয়ে বাড়ি ফিরেছে। শরীয়তপুরে দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও অপরাধী চক্রের বেশিরভাগ সদস্যরাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ বিষয় নিয়ে কথা হয় শরীয়তপুর জেলার পুলিশ সুপারের সাথে। মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ আমরা জানি। তো এই শরীয়তপুর জেলা থেকে বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ এসেছে যে মানব পাচার হচ্ছে। তো আমি আমাদের বিগত 5 বছরের পরিসংখ্যানে দেখলাম যে এখানে সর্বমোট 116টি মামলা আমাদের শরীয়তপুর জেলায় রুজু হয়েছে। এর ভিতরে আমরা 53টি মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি, 20টি মামলা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে এবং 43টি মামলা চলমান আছে। আমাদের কাছে কিছু রিপোর্টে এসেছে যে শরীয়তপুর জেলা থেকে 18 জন এরকম মিসিং আছে যারা বিদেশে গিয়েছে। তো আমরা এই বিষয়ে ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। ইউরোপে যাবার নেশায় প্রতিদিন অসংখ্য মানুষ ভিটে মাটি বিক্রি করে বিপুল অর্থ এমনকি অমূল্য জীবন সঁপে দিচ্ছেন দালাল আর মাফিয়া চক্রের হাতে। কেউ কেউ পারছেন ইতালি যেতে, কেউ কেউ হারিয়ে যাচ্ছেন আফ্রিকার জঙ্গলে বা ভূমধ্য সাগরে, আর বড় একটা অংশ অমানবিক নির্যাতন আর পরিবারকে নিঃস্ব করে কেবল জীবনটা নিয়ে ফিরতে পারছেন নিজ দেশে। শুভ খান, বাংলা ভিশন, শরীয়তপুর। তো কি আর বলবো, 16 মিনিট 31 সেকেন্ডের এই ভিডিওটি দেখলাম আর আমি সত্যি একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছি এই ভিডিওটি দেখে। তো এটা আসলে 16 মিনিট 31 সেকেন্ডের ভিডিও, আর এটা শরীয়তপুরের কিছু ঘটনাকে ওনারা তুলে ধরেছেন। কিন্তু সত্যি কথা বলতে এখানে মাত্র 4 থেকে 5 জনের ঘটনা তুলে ধরেছেন আর 24 জন নিখোঁজ আছেন। তো সত্যি কথা বলতে আসলে আমাদের সারা দেশ জুড়ে এইরকম শত ঘটনা, হাজার ঘটনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা হয়তো অনেকগুলো জানি, আবার অনেকগুলো জানি না, অনেকগুলো মিডিয়াতে আসে, অনেকগুলো আসে না, আর যেগুলো আসে না সেগুলো আসলে জানাও সম্ভব হয় না। তো আমরা ভিডিও দেখলাম এবং সেখানে দেখতে পেলাম যে দালালরা কীভাবে মানে মানুষকে লোভ দেখিয়ে তারপরে 7 থেকে 8 লাখ টাকা কন্ট্যাক্ট করে সেখান থেকে 28-30 লাখ টাকা নিয়েও তারপরে কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে দিতে পারে না বা দেয় না, মাঝপথে অনেক নির্যাতন করে। তো
আমি একটি কথাই আপনাদেরকে বলবো যে যদি বিদেশে যেতে চান তাহলে অবশ্যই আগে নিজেকে তৈরি করুন, নিজেকে যোগ্য করুন এবং নিজেকে প্রশিক্ষিত করুন, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারপরে বৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা করুন এবং বৈধভাবে বিদেশে যান। আর এইসব অবৈধ পথকে পরিহার করুন, কারণ এইসব অবৈধ পথে যাওয়াটা খুবই রিস্কি, দেখতেই তো পেলেন। আর এটা তো অবশ্যই জানেন, তারপরে কেন এইসব পথে পাওয়া না। তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আসলে এইসব অবৈধ পথ পরিহার করুন। আর একটি কথা বললেন, সেটি হচ্ছে এই পথে কিন্তু পদে পদে বাধা, হাজার হাজার বাধা পেরিয়ে যদি আপনি যেতে পারেন, যদি আপনার ভাগ্যে থাকে তাহলে যেতে পারবেন, না হয়তো ভূমধ্যসাগরে অথবা জঙ্গলে অথবা কোনো বন্দিখানায় আপনাকে সেখানে জীবন ত্যাগ করতে হবে। এইরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। আর অনেক সময় আছে লাখ লাখ টাকা খরচ করার পরে কিন্তু আবার দেশে ফিরে আসতে হয়েছে। তো আমি মনে করি যে আপনারা বিদেশ যাওয়ার আগে অন্ততপক্ষে এইসব পথে যাওয়ার আগে অন্ততপক্ষে 100 বার ভাববেন। তো যাই হোক, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। আর আসলে এই ভিডিও নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু কত বলবো। যদি আমরা একটুখানি বুঝে ফেলি তাহলে আর অনেক বেশি কথা বলার প্রয়োজন নাই, অল্প কথাতেই কিন্তু হয়ে যাবে। আর যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হাজার হাজার কথা বললে কোনো লাভ হবে না। তো দিন শেষে এইসব দালালদের খপ্পর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের আশেপাশে কিন্তু এইরকম প্রচুর দালাল আছে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর আমাদেরকে সচেতন হতে হবে। আর এখন তো সত্যি কথা বলতে এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। আপনি যেমন এইরকম সংবাদ দেখতে পারতেছেন, আবার বিদেশ কীভাবে যাবেন, বৈধ পথে কীভাবে যাবেন সেই সব বিষয়ে কিন্তু আপনি নেট থেকেই কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন। তো সেগুলো আপনারা দেখবেন এবং সেই মোতাবেক আপনারা আসলে তৈরি হবেন। আমি আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনাদের হয়তো উপকৃত হয়েছে বা হবে। আর যদি একজন মানুষও এই ভিডিও থেকে উপকৃত হয় তাহলে আমি মনে করবো যে আমার ভিডিও তৈরি করা সার্থক। আর বেশি কথা বাড়াইতেছি না, অবশ্যই আপনারা ভিডিওটি দেখেছেন, সেখান থেকেই অনেক কিছু জানতে পেরেছেন এবং এইসব বিষয়ের উপরে আরও অনেকগুলো ভিডিও আছে, আমার ইচ্ছা আছে সেইগুলোকে আমি রিঅ্যাকশন ভিডিও করব। তো দেখা যাক, সেটা ইনশাআল্লাহ আগামীতে হয়তো আমি এইসব ভিডিওতেও রিঅ্যাকশন ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই ভিডিওতে আর আমি কথা বাড়িয়ে ভিডিওটি দীর্ঘ করতেছি না, এমনিতেই প্রায় 27 থেকে 28 মিনিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।